দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। প্রিয় দর্শক, গতকাল 30শে এপ্রিল 2026 আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম হঠাৎ করেই তাদের সামরিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং ব্যয়বহুল অস্ত্র ডার্ক ঈগল হাইপারসনিক মিসাইল মধ্যপ্রাচ্যে মোতায়েন করার জন্য পেন্টাগনের কাছে মরিয়া হয়ে আবেদন করেছে। কেন জানেন? কারণ ইরান সামরিক দাবার বোর্ডে এমন একটা মাস্টার স্ট্রোক খেলেছে যে আমেরিকার সমস্ত রেগুলার প্রিসিশন মিসাইল এখন আক্ষরিক অর্থেই অন্ধ হয়ে গেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের একটা সুদূর প্রসারী মাস্টার প্ল্যান, যা দিয়ে মূলত চীন, রাশিয়া, এমনকি নিজেদের মিত্র ইউরোপকেও ভাতে মারার ছক কষা হয়েছিল। মাত্র 20 দিনের মাথায় সেই ব্লকেট স্ট্র্যাটেজিকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিয়েছে তেহরান। আর ঠিক এই ক্রিটিক্যাল মুহূর্তেই পাহাড়ের মতো ইরানের পাশে এসে দাঁড়িয়েছে গ্লোবাল পাওয়ার চীন। আজকের এই ভিডিওতে আমরা শুধু উপরের খবরগুলো পড়ব না, বরং আমরা গভীরে গিয়ে খোঁজার চেষ্টা করব এই ঘটনাগুলোর পেছনের আসল জিওপলিটিক্যাল খেলাটা ঠিক কি। আমেরিকা কেন টেস্টিং ফেজে থাকা একটা আনকরা মিসাইল আসল যুদ্ধের ময়দানে নামাতে চাইছে? হরমুজ প্রণালীতে পর্দার আড়ালে আসল কূটনীতিটা কি চলছে? চলুন একটা অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং রিয়েলিস্টিক বিশ্লেষণ শুরু করা যাক। দেখুন, জিওপলিটিক্সে কোনো পরাশক্তি খামোখা নিজেদের সবচেয়ে সিক্রেট ট্রাম্প কার্ড শো আপ করে না, যতক্ষণ না পর্যন্ত তাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। গতকাল 30শে এপ্রিল আসা সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আমেরিকান সেন্ট্রাল কমান্ড, যারা মূলত মধ্যপ্রাচ্যের অপারেশনগুলো নিয়ন্ত্রণ করে, তারা ইরানের গভীরে আঘাত আনার জন্য ডার্ক ঈগল মিসাইলের দাবি জানিয়েছে। এটাকে বলা হচ্ছে আমেরিকার ব্রহ্মাস্ত্র। কিন্তু কেন হঠাৎ এই হাইটেক অস্ত্রের প্রয়োজন পড়ল কেন? দেখুন, আসল ব্যাপারটা হলো ইরান এখানে একটা অত্যন্ত ব্রিলিয়ান্ট এবং বেসিক মিলিটারি ট্যাকটিক্স অ্যাপ্লাই করেছে। আমেরিকানদের কাছে এতদিন যে প্রিসিশন স্ট্রাইক মিসাইল ছিল, সেগুলোর ম্যাক্সিমাম রেঞ্জ হলো 500 কিলোমিটার। মার্কিন মিলিটারির নিজেদের রিপোর্টেই স্বীকার করা হয়েছে যে ইরান খুব সন্তর্পণে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ মিসাইল লঞ্চার এবং সামরিক স্থাপনাগুলোকে এই 500 কিলোমিটার রেঞ্জের একেবারে বাইরে নিয়ে গিয়ে রিপোজিশন করে নিয়েছে। অর্থাৎ আমেরিকান বোমারু বিমান বা বর্তমান মিসাইলগুলোর আওতার বাইরে চলে গেছে ইরানের মূল ফায়ার পাওয়ার। এই একটা চাল আমেরিকাকে একেবারে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এখন ইরানের গভীরে আঘাত আনতে হলে আমেরিকার এমন কিছু দরকার যার রেঞ্জ অনেক বেশি। আর এখানেই আসে এই ডার্ক ঈগল, যার রেঞ্জ প্রায় 1725 মাইল বা তারও বেশি। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী এই ডার্ক ঈগল মিসাইল কিন্তু এখনো পুরোপুরি অপারেশনাল নয়। এটা এখনো টেস্টিং ফেজে আছে। একটা মিসাইলের দাম প্রায় $15 মিলিয়ন এবং এখনো পর্যন্ত মাত্র 8টি মিসাইল তৈরি হয়েছে। এই অস্ত্রটা মূলত বানানো হয়েছিল রাশিয়া এবং চীনের অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমকে কাউন্টার করার জন্য। কিন্তু আমেরিকা এতটাই মরিয়া যে তারা ইরানের উপর এই আনকরা অত্যন্ত দামি অস্ত্রের লাইভ টেস্টিং করতে চাইছে। যদি হোয়াইট হাউস এটাকে গ্রিন সিগন্যাল দেয়, তবে আমেরিকার ইতিহাসে এটাই হবে কোনো আসল যুদ্ধে হাইপারসনিক মিসাইলের প্রথম ব্যবহার। কিন্তু এটা একটা পয়েন্ট অফ নো রিটার্ন হয়ে যাবে, কারণ ইরানও কিন্তু এখনও তাদের সবচেয়ে আধুনিক এবং বিধ্বংসী মিসাইলগুলো ব্যবহার করেনি। তারাও সম্পূর্ণ প্রস্তুত হয়ে বসে আছে এই অপেক্ষায় যে আমেরিকা তাদের শেষ তাসটা আগে ফেলুক। এবার আসুন দ্বিতীয় এবং জিওপলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ক্রিটিক্যাল চালটায় নজর দিই। আজ 1 মে তারিখে ইরানের তাসনিম নিউজ এজেন্সিতে আইআরজিসির ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের একটা রিপোর্ট পাবলিশ হয়েছে। এই রিপোর্টটা আমাদের চোখের সামনের পর্দাটা একেবারে সরিয়ে দেয়। আমরা এতদিন ভাবছিলাম আমেরিকা বুঝি শুধু ইরানকে শায়েস্তা করার জন্য হরমুজ প্রণালীতে ওই সমুদ্র অবরোধ তৈরি করেছে, কিন্তু আইআরজিসির ইন্টেলিজেন্স অর্গানাইজেশন
তাদের দাবি অনুযায়ী এটা মূলত চীন, রাশিয়া এবং খোদ আমেরিকার মিত্র ইউরোপকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার একটা বিশাল আমেরিকান প্রজেক্ট। দেখুন, ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জানে কোনো দেশের ফ্যাক্টরি যদি জ্বালানির অভাবে বন্ধ হয়ে যায় তবে সেই দেশের অর্থনীতি এবং সাপ্লাই চেন ধসে পড়বে। আর এই ফ্যাক্টরিগুলো চলে তেল আর গ্যাসের উপর, যার মূল লাইফলাইন হলো ওই হরমুজ। আমেরিকার প্ল্যানটা ছিল দুনিয়ার এনার্জি সাপ্লাই চেনটাকে পুরোপুরি ডিস্টার্ব করে দেওয়া। যদি মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস সাপ্লাই বাধাগ্রস্ত হয় তাহলে সারা বিশ্ব এনার্জির জন্য আমেরিকার দিকে তাকিয়ে থাকবে, আর আমেরিকা তখন নিজের শর্তে পুরো দুনিয়াকে ব্ল্যাকমেল করে কন্ট্রোল করবে। কিন্তু ইরানের দাবি হলো তারা আমেরিকার এই এনার্জি মনোপলি মাস্টার প্ল্যান মাত্র 20 দিনের মাথায় পুরোপুরি ফেল করে দিয়েছে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত 28শে ফেব্রুয়ারি যখন আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর বড় ধরনের হামলা চালায়, যেখানে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি সহ অনেক শীর্ষ সামরিক কর্তা শহীদ হন। তার ঠিক পর থেকে ইরান টানা 40 দিন ধরে 100টি ওয়েবে মিসাইল এবং ড্রোন দিয়ে আমেরিকা ও ইসরায়েলের ঘাঁটিগুলোতে ভয়াবহ পাল্টা হামলা চালিয়েছিল। ঠিক ওই অ্যাকশনের সময়ই ইরান হরমুজ প্রণালীকে তাদের শত্রুদের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেয়। ইরান সেখানে এমন একটা কড়া সিস্টেম চালু করে দেয় যে ওই রুট দিয়ে কোনো জাহাজকে যেতে হলে ইরানি কর্মকর্তাদের কাছ থেকে পারমিশন নেওয়া বাধ্যতামূলক হয়ে যায়। আইআরজিসি বলছে এই 20 দিনের ব্লকেট করার পর হোয়াইট হাউস এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে তাদের চাল তাদের দিকেই বুমেরাং হয়ে ফিরেছে। ইরান এখন একটা এনার্জি সাপ্লাই রক্ষাকারী জোটের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তারা শুধু যে নিজেদের রক্ষা করছে তা নয়, তারা মূলত আমেরিকার এই এনার্জি ব্লকেটের হাত থেকে রাশিয়া, চীন এবং ইউরোপের সাপ্লাই চেনকেও বাঁচিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে তেহরান ওয়াশিংটনকে একেবারে কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখ পয়েন্টগুলোর আসল চাবিটা আসলে কার হাতে। আর এই পুরো প্রেক্ষাপটে যে খবরটা ওয়েস্টার্ন পলিসি মেকারদের রাতের ঘুম আরাম করে দিয়েছে সেটা হলো চীনের একেবারে ডাইরেক্ট এবং ওপেন অবস্থান। কিরগিজস্তানের বিশকেক শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর মিটিং চলাকালীন চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন এবং ইরানের ডেপুটি ডিফেন্স মিনিস্টার ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই নিকের এনাদের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে চীনা প্রতিরক্ষা মন্ত্রী একেবারে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে চীনের সরকার আগের মতোই ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় সম্মানের পক্ষে পাহাড়ের মতো অবিচল হয়ে দাঁড়িয়ে থাকবে। দর্শক, আন্তর্জাতিক কূটনীতিতে সব কথা কখনো মুখে বলা হয় না। যখন ইরানের উপর আমেরিকার চাপ, সামরিক হুমকি এবং স্যাংশন একেবারে চরম পর্যায়ে, ঠিক সেই মুহূর্তে চীনের মতো একটা সুপার পাওয়ারের এমন প্রকাশ্য ঘোষণা কোনো সাধারণ কূটনৈতিক সৌজন্য হতে পারে না। এটা ওয়াশিংটনের প্রতি একটা ক্লিয়ার মেসেজ যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ইরান কোনোভাবেই একা নয়। চীন এবং ইরানের এই সামরিক এবং কৌশলগত সম্পর্ক এখন এমন একটা গভীর পর্যায়ে পৌঁছেছে যা ভেঙে দেওয়া ওয়েস্টার্ন পাওয়ারের পক্ষে প্রায় অসম্ভব। জিওপলিটিক্সে যে কথাটা প্রকাশ্যে বলা হয় না সেটাই সবচেয়ে তীক্ষ্ণ মেসেজ দেয়। চীন এই মিটিংয়ের মাধ্যমে আমেরিকাকে বুঝিয়ে দিল আপনাদের ডার্ক ইগল হাইপারসনিক মিসাইলের হুমকির বিপরীতে তেহরানের পিছনে বেইজিংয়ের পূর্ণ সামরিক এবং অর্থনৈতিক ব্যাকআপ একেবারে রেডি আছে। আজকের এই সামগ্রিক ঘটনা প্রবাহ থেকে একটা বিষয় জলের মতো পরিষ্কার, আমেরিকার ব্রহ্মাস্ত্র ডার্ক ইগল হয়তো টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স, কিন্তু তেহরানের প্র্যাকটিক্যাল জিওপলিটিক্যাল কাউন্টার স্ট্র্যাটেজি তার চেয়েও অনেক বেশি শার্প এবং রিয়েলিস্টিক। তারা শুধু নিজেদের লঞ্চারগুলোকেই সেফ জোনে সরায়নি, তারা আমেরিকার গ্লোবাল এনার্জি পলিটিক্সকেও মাত্র 20 দিনে অকেজো প্রমাণ করেছে যে তারা এই দাবার বোর্ডে মোটেই কাঁচা খেলোয়াড় নয়। আর এখন চীনের এই স্ট্রং পয়েন্ট
পরিস্থিতিকে ওয়াশিংটনের জন্য আরও বহুগুণ জটিল করে তুলল। এখন দর্শক, আপনাদের কি মনে হয়, আমেরিকার এই ডার্ক ইগল কি আসলেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে, নাকি এটা পরাশক্তি হিসাবে তাদের মরিয়া হয়ে ওঠা একটা ভুল চাল মাত্র? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, চলতি জাতীয় সংসদের যে সমাপনী অধিবেশন, এখানে অনেকগুলো তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেছে। সরকারি দল এবং বিরোধী দল যে ভাষায় কথা বলেছেন, সেই ভাষায় কথা বলার মধ্যে আগামী দিনে রাজনীতি কেমন যাবে এবং আমাদের যে রাজনৈতিক ভাগ্য, এটির হাল হকিকত কি, সেই বিষয়গুলো ফুটে উঠেছে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, কিন্তু তার আগে খুব দুটো হালকা বিষয় নিয়ে আলোচনা করি। প্রথম বিষয় হলো যে সংসদে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। জনাব ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান, তার যে বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে জামাতের যারা সংসদ সদস্য তারা রেগে মেখে একেবারে অস্থির। যেভাবে তার উত্তেজনা দেখিয়েছে, যেভাবে তারা লম্ফঝম্প করেছে, এটা জাতীয় সংসদের ইতিহাসে একেবারে নজিরবিহীন। যদি সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতা না থাকতো, তাহলে হয়তো তারা সেখান থেকে ওয়াক আউট করে বের হয়ে আসতো। 2 নম্বরে যেটি, সেটি হলো সরকারি দলেরই একজন নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আবার জাস্ট অনেকটা দুতিয়ালি করার মতো করে চেষ্টা করেছেন। সরকারি দলের সংসদ সদস্যকে সাপোর্ট না করে তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে অনেক বছর চলে গেছে, এখন মুক্তিযুদ্ধ নিয়ে, 71 ইতিহাস নিয়ে, এই বিষয়গুলো নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার আছে। চলুন আমরা এগুলো ভুলে গিয়ে এখন এই যে আওয়ামী লীগ আমাদের সাথে যে অন্যায় করেছে, এদেশ থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, তিনি স্পেসিফিকলি বলেছেন 24 লক্ষ বা 25 লক্ষ কোটি টাকা পাচার করেছে, এবং এটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন বললেন 24 লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ, ঠিক তার কয়দিন পরই আবার আরেকজন মন্ত্রী তিনি বললেন না, 50 লাখ কোটি টাকা আওয়ামী লীগ পাচার করেছে। তো এরকম চলছে, সরকারি দলদের মধ্যে চলছে। এর মধ্যে আবার বিরোধী দলীয় নেতা যিনি জামাতের সভাপতি জনাব ডক্টর শফিকুর রহমান, তিনি বলার চেষ্টা করেছেন তার বিনয়, তার শালীনতা, তার ভদ্রতা দিয়ে, যে আমাকে সবাই কসলায়, ভীষণভাবে কসলায়, আপনারা যদি এইভাবে আমাকে কসলাতে থাকেন তো আমার পক্ষে আসলে সেই ভার বহন করা সম্ভব হবে না। তো এটা নিয়ে আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিলাম। আমি জিজ্ঞাসা করলাম আসলে কসলানো জিনিসটা কি। আমাদের দেশের যে ভাষা অঞ্চল ভেদে এক এক রকম, যেমন আমাদের বরিশাল, পটুয়াখালী যে ভাষাগুলো আমরা ব্যবহার করি, সিলেট অঞ্চলে কিন্তু এরকম ভাষা ব্যবহৃত হয় না। সিলেটের অনেক ভাষা যেগুলো আমাদের দেশে গালি, আমাদের অনেক ভাষা সিলেট অঞ্চলে গালি। তো ঠিক কসলানো জিনিসটা বলতে কি বোঝায়? আমরা সাধারণত যেটি কাপড় কাচা বলি সেটাও কসলানো হতে পারে, বা হাতের সঙ্গে এক হাতের সঙ্গে আর এক হাত ঘষাঘষি, এটা হতে পারে। কিন্তু উনি আসলে কসলানো বলতে কি বোঝাচ্ছেন, এটা যখন আমি প্রশ্ন করলাম, মানে রসিক বাঙালি, মানে একজনে সেই মন্তব্যের ঘরে যা লিখলো, নাউজুবিল্লাহ মিন জালেক, আমি এটা বলতে পারবো না। আমাকে শুধু বললেন যে ভাই, আপনাকে যদি কসলানি বুঝতে হয় তাহলে আর 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 যেতে পারবো না, বাদ। এই যে জিনিসগুলো হচ্ছে, তো এই জিনিসগুলো সংসদে হয়েছে, এবং সেই সংসদের যতটা কথাবার্তা, সেই কথাগুলোর মধ্যে দুটো কথা। প্রধানমন্ত্রী বলেছেন যে খুব বিনয়ের সঙ্গে তার যে চেয়ারটি, সংসদ নেতার চেয়ারটি, সেটি দেখিয়ে বলেছেন যে এই চেয়ারটির অনেক গরম, আর এই চেয়ার তাকে বলেছে যে তিনি সবসময় পপুলার বা পপুলিস্ট কথাবার্তা, অর্থাৎ জনতুষ্টিমূলক কথাবার্তা, জনগণ যেটা খুশি হবে, প্রচুর হাততালি দেওয়া হবে, এই ধরনের কথাবার্তা তিনি বলতে পারেন না। তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে বা নিতে হবে, এবং সব সিদ্ধান্তে বা সব কথায় সবসময় তালি পড়বে না। তার এই বক্তব্য নজিরবিহীন বক্তব্য। প্রধানমন্ত্রীর চেয়ারকে আমরা সবসময় আরামদায়ক চেয়ার হিসেবে মনে করতাম, এবং এই চেয়ারে বসার জন্য মানুষ জীবন দিয়ে দেয়, যৌবন দিয়ে দেয়।
যারা এটি হারিয়েছেন তারা আবার এটি পাওয়ার জন্য সারাটা জীবন চেষ্টা করেন, আর যাদের পাওয়ার সাধ্য থাকে না বা সম্ভব হয় না, তারা ওই চেয়ারে বসার যে স্মৃতিগুলো সেগুলো সারা জীবন ধারণ করেন বুকে, হৃদয়ে, মস্তিষ্কে, এবং যখনই সুযোগ পান বলে বেড়ান যে আমার এরকম একখানা চেয়ার ছিল। তিনি কোনো কারণে মরে গেলে তার আত্মীয় স্বজনও বলেন যে আমার বাবার, আমার দাদার, আমার পরদাদার একটা চেয়ার ছিল, যে চেয়ারটির নাম হলো প্রধানমন্ত্রীর চেয়ার। সেটা বাংলা একে ফজলুল হক, আতাউর রহমান খান, সাজির রহমান, মিজানুর রহমান চৌধুরী থেকে শুরু করে যারা যারা অতীতে প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রয়াত হয়েছেন, তাদের সবার আত্মীয় স্বজন এখনো বলে বেড়ান যে ওই রকম, মানে ওই আমলে আমাদের দাদা বা আমাদের বাবা আত্মীয়, ওরকম আত্মীয় প্রধানমন্ত্রী ছিলেন। তো সেই প্রধানমন্ত্রীর চেয়ার নিয়ে অতীতে যারা ছিলেন তারা যে কথাগুলো কখনোই বলেননি, ঠিক সেই কথাটি বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন যে এই চেয়ারটি অনেক গরম। এখানে গরম শব্দটার পরিবর্তে আমার কাছে যেটি মনে হলো যে এখানে যদি এই চেয়ারের উত্তাপ অনেক বেশি। এখানে উষ্ণতা, উত্তাপ, গরম, এই বাংলা এই শব্দগুলোর অনেক পার্থক্য রয়েছে। আর সবচেয়ে ভালো হতো যে এই চেয়ারের গরম না বলে তিনি যদি বলতেন যে এই চেয়ারের যে ওজন, দায়িত্ব অনেক অনেক বেশি, যেটির ভারে আমি প্রতি মুহূর্তে নুয়ে পড়ছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি এই চেয়ারে বসিনি, চেয়ার আমার উপর বসেছে। ফলে এই চেয়ারের ওজন আমার শরীর, আমার মন, আমার মস্তিষ্ক প্রতিটি মুহূর্তে বহন করে চলছে। এই চেয়ারে বসার সঙ্গে সঙ্গে আমি জনগণের কথা শুনতে পাই। এই চেয়ারের বসার কারণে জনগণের সঙ্গে আমার যে আত্মিক একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেই জনগণের হাসি, কান্না, প্রেম, ভালোবাসা, এ সকল জিনিস আমার যে প্রাকৃতিকভাবে আমার কর্ণকুহরে চলে আসে, আমাকে সবসময় জাগিয়ে রাখে, আমাকে সবসময় কিছু করতে বলে। আমি এই চেয়ার আরামকে দ্বারা নয়, আমরা এখানে বসতে পারি না। এরকম যদি হতো কথা আরো সুন্দর হতো, কিন্তু যখনই এই চেয়ার অনেক গরম। এখন গরম চেয়ার বলতে যেটি বোঝায় সেটা হলো এটির অনেক পাওয়ার, এটির ভোল্টেজ অনেক বেশি। এখানে বসা যেন তেন লোকের কর্ম নয়। এখানে বসতে হলে শরীরে আপনার একটা হিটপ্রুফ অবস্থা থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক রকম। তো যার জন্য তার এই যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে ইন্টেলেকচুয়াল লেভেলে আলাপ আলোচনা হচ্ছে যে প্রধানমন্ত্রী এত শব্দ রেখে কেন গরম শব্দটি ব্যবহার করলেন। আর যারা আমজনতা তারা বলার চেষ্টা করছেন হায় হায়, এত সুন্দর প্রধানমন্ত্রী তার হন না। অতীতে কোনো প্রধানমন্ত্রী তো তার এই চেয়ারের কথা বলেননি। তারা চেয়ারের ধারে কাছে যাননি, বরং চেয়ারে বসে এমনভাবে দুলেছেন, এমনভাবে হেলেছেন, মনে হয় যেন চেয়ারটা তাদের 14 জন্মের মালিকানায় ছিল। এটা কেবলই মাত্র তাদের বংশ পরম্পরায় তারাই এখানে বসবে। কিন্তু এটা যে একটা রিভলভিং চেয়ার, এটা যে ঘুরতে থাকে, এটি যে একটা অস্থির চেয়ার, এবং এই চেয়ার কখনো কারো প্রেমে পড়ে না। এই চেয়ারের প্রেমে সবাই পড়ে, কিন্তু এই চেয়ার কখনো কারো প্রেমে পড়ে না। এই চেয়ার নিষ্ঠুর, এ চেয়ার বেয়াদব, এ চেয়ার কোনো পদার্থ নয়, অপদার্থ। কাজেই এইরকম একটি চেয়ারে বসা এবং সেটার রেফারেন্স জনগণের সামনে তুলে ধরার জন্য যারা এই প্রধানমন্ত্রীর ভাষণ লিখেছেন, সেই ভাষণটি আরো পরিশীলিত হতে পারত। বাংলা বর্ণের যে ব্যঞ্জনা, এটি আরো সুমধুর হতে পারত। তবুও প্রধানমন্ত্রী এটা বলেছেন, এবং যে কারণেই হোক না কেন এই অভিব্যক্তিটি তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন তার লোকজনের মাধ্যমে। এটা একটা ভালো লক্ষণ। এই গেল এক। 2 নম্বর হলো স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব। তিনি নিদারুণ কৌতুক, এমনি তাকে দেখে সবসময় খুব সিরিয়াস মানুষ মনে হয়, কিন্তু তিনি রসিক, এমনি বেসিক্যালি রসিক, ওয়েল বিহেভড। যদিও তিনি রাজনীতি ছাত্র জীবনে আদৌ করেছেন কিনা আমি জানি না, আমাদের মধ্যে বয়সের ডিফারেন্স আছে, সময়ের ডিফারেন্স আছে, কিন্তু যেহেতু তার যে সিভিল সার্ভিসের জীবন, বিসিএস করে তিনি সিভিল সার্ভিসে এসেছিলেন এবং সেখান থেকে তিনি বেগম খালেদা জিয়ার সংস্পর্শে এসেছেন,
তার এপিএস হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন। ইট সিমস যে তার অবশ্যই একটা পলিটিক্যাল উইল আছে, পলিটিক্যাল কোয়ালিটি আছে, এবং বিহেভিয়ার যেটা তার ব্যবহার, সেটা সবাইকে যে ছাত্র রাজনীতি করতে হবে, সবাইকে যে মাঠে রাজনীতি করেই মঞ্চে এমপি হতে হবে, নট লাইক দ্যাট। যে কোনো মানুষের মধ্যে যদি লিডারশিপ কোয়ালিটি থাকে, তিনি সিভিল সার্ভিসে থাকেন, মিলিটারি সার্ভিসে থাকেন, কবি হন, সাহিত্যিক হন, এটা কোনো ব্যাপার নয়। ধরুন অনেক বড় বড় সাহিত্যিক, যেমন ট্রটস্কি, আপনার নাম শুনেছেন, ট্রটস্কি খুব বিখ্যাত সাহিত্যিক ছিলেন, কিন্তু রাশিয়ার যে বিপ্লব, ভ্লাদিমির লেনিন, ইলিশ ভ্লাদিমির লেনিন, তারপর স্ট্যালিন, জোসেফ স্ট্যালিন এবং ট্রটস্কি, এই তিনজনের সম্মিলিত, এর মধ্যে ট্রটস্কি ছিলেন অ্যাবসলিউটলি একজন রাজনৈতিক নেতা। তো কাজেই যে কোনো পেশা থেকেই যে কোনো মানুষ রাজনীতিতে আসতে পারে যদি তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে। সালাউদ্দিন সাহেব সেই দিক থেকে সিভিল সার্ভিস থেকে আসা একজন রাজনীতিবিদ। তো তিনি যে কোনো কারণে হোক না কেন গত এই 2 বছরে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার পতনের পর এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে, তিনি হঠাৎ করে আমাদের রাজনীতির যে আকাশ, সে আকাশে বিএনপির নক্ষত্র রূপে বা বিএনপির সূর্য রূপে বা বিএনপির চাঁদ রূপে আমাদের সামনে আবির্ভূত হলেন। এমনিতেই তার চেহারায় একটা চাঁদের জ্যোৎস্নার ছাপ আছে, গোলাকৃতি মুখ এবং অসম্ভব সুদর্শন একজন মানুষ। গায়ের রঙও ভালো, লম্বা চূড়া, অ্যাভারেজ বাঙালির যে চেহারা ছিল তার সাথে তিনি একটু ব্যতিক্রম। না ইরানিয়ান, না পাকিস্তানি, না ভারতীয়, না বাংলাদেশি, সব মিলিয়ে একজন অনন্য সেই চেহারার অধিকারী। তার সঙ্গে সঙ্গে তার এডুকেশন, তার লেখাপড়া, তার কথাবার্তা সবকিছুই ভালো। এবং এই মানুষটি সংসদে এবার যথেষ্ট ফ্ল্যাট করার চেষ্টা করেছেন, কৌতুক করার চেষ্টা করেছেন, জমিয়ে রাখার চেষ্টা করেছেন। এবং তিনি যে বিষয়টি, অর্থাৎ ইসলামী ব্যাংক দখল করা নিয়ে মনের ঝাল মিটিয়েছেন। এর কারণ হলো তার প্রতিপক্ষ যারা আছে তারা বট বাহিনীর মাধ্যমে তাকে ভীষণ রকমভাবে উত্ত্যক্ত করে। কেউ তাকে বলে সালাউদ্দিন, কেউ তাকে বলে শিলং সালাউদ্দিন, কেউ বলে তাকে আলম সালাউদ্দিন, আলম সালাউদ্দিন, এরকম নানা রকম উপাধি দিয়ে বট বাহিনী তাকে আক্রমণ করে। এখন মূল ব্যাপারটা হলো আমাদের দেশের নয়, সারা দুনিয়াতেই